নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে সরাসরি আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, বিশিষ্ট শিক্ষক, ইতিহাস বিভাগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আমি প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সচিব, মাননীয় সম্পাদক এবং আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যারা আধিকারিক রয়েছেন এবং বিভিন্ন স্তরের কর্মী রয়েছেন, যারা সরাসরি আমার সঙ্গে এই স্টুডিও থেকে এই ভিডিও সম্প্রচারের কাজে যুক্ত, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা ফিরে এলাম আমাদের আজকের সেমিস্টারের তৃতীয় অধ্যায়ের দুটি ভিডিওর প্রথম ভিডিও, ইম্পেরিয়াল ক্যাপিটাল অ্যান্ড ফরমেশন অফ স্টেট। অর্থাৎ আমরা বলতে চাইছি এই অংশে বিজয়নগর যে সাম্রাজ্য, তার ইতিহাস, গুরুত্বপূর্ণ রাজবংশ, গুরুত্বপূর্ণ যারা রাজা ছিলেন এবং তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা আলোচনা করব। বাহমনি এবং আমরা আলোচনা করব বাংলার ইতিহাস। সেই বাংলার ইতিহাসে হুসেন শাহী, ইলিয়াস শাহী রাজবংশ, হাফসিদের রাজত্বকাল, রাজা গণেশ এবং বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অংশ রয়েছে সেই সমস্ত বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনায় আমি ডক্টর সুরজিৎ কুমার ধর। দেখো, আমি প্রথমে বলেছি ইম্পেরিয়াল ক্যাপিটাল, অর্থাৎ একটা সাম্রাজ্য এবং তার রাজধানী, সেখান থেকে ভাঙন হচ্ছে, ভাঙনের কারণ রয়েছে এবং সেখান থেকে স্বাধীন কিছু কিছু রাজ্যের উদ্ভব ঘটছে। আমরা প্রথমেই শুরু করব, সেটা হচ্ছে বিজয়নগর রাজ্যের ইতিহাস। দক্ষিণ ভারতের একটি রাজ্য, সেই দক্ষিণ ভারতের রাজ্য বিজয়নগর। তার সময়কাল 1336 থেকে 1672, দীর্ঘ 300 বছরের একটি রাজধানী, রাজ্য, ইম্পেরিয়াল ক্যাপিটাল। এবং সেই বিজয়নগর রাজ্যের 300 বছরের ইতিহাসে আমরা 4টে গুরুত্বপূর্ণ রাজবংশকে দেখতে পাব। আমরা এখানে সংক্ষিপ্তভাবে বলেছি বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস, 300 বছরের ইতিহাস। 4টে রাজবংশ এসেছিল: সঙ্গম রাজবংশ, সালুব রাজবংশ, তুলুব রাজবংশ এবং আরাবিডু রাজবংশ। তোমরা দেখো এখানে তোমাদের জন্য সঙ্গম যে রাজবংশ, তার সময়কাল 1336 থেকে 1486, সালুব রাজবংশ 1486 থেকে 1505 খ্রিস্টাব্দ, তুলুব রাজবংশ 1505 থেকে 1570 খ্রিস্টাব্দ এবং আরাবিড রাজবংশ 1570 থেকে 1672। আমরা প্রথমে আলোচনা করছি, সেটা হচ্ছে সঙ্গম রাজবংশের ইতিহাস। সঙ্গম রাজবংশের সময়কাল 1336 থেকে 1486 এবং এই সঙ্গম রাজবংশ, সেই সঙ্গম রাজবংশের গুরুত্বপূর্ণ রাজা প্রথম হরিহর, বুক্কা, দ্বিতীয় হরিহর, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, মল্লিকার্জুন এবং দ্বিতীয় বিরূপাক্ষ। তোমরা দেখো এখানে একেবারে সময় সারণী দেওয়া আছে। তোমাদের এমসিকিউ এর জন্য এই সময় সারণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজাদের ক্রোনোলজিক্যাল নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে রাজবংশের কথা আমি প্রথমে বললাম, সঙ্গম রাজবংশ, সালুব রাজবংশ, তুলুব রাজবংশ, আরাবিড রাজবংশ, তাদের যে ধারাবাহিকভাবে সালগুলোকে এখানে রাখা আছে সেগুলো তোমাদের নির্ভুলভাবে জানতে হবে। কারণ তোমাদের যদি বহু বিকল্প প্রশ্নের অল্টারনেটিভ অ্যান্সারে অপশন থাকে, সেক্ষেত্রে বলা যেতে পারে, প্রশ্ন করা হতে পারে যে সঙ্গম রাজবংশের গুরুত্বপূর্ণ রাজা। সেক্ষেত্রে নিয়ম মতো হরিহর 1, বুক্কা, দ্বিতীয় হরিহর,
প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, মল্লিকার্জুন এবং বিরূপাক্ষ দুই, এইভাবে কিন্তু নামগুলো আসবে এবং তাদের সময় কিন্তু উল্লেখ রয়েছে। তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে 1336 থেকে 1353 সালে খ্রিস্টাব্দে সংগ্রাম রাজবংশের রাজা ছিলেন। সেখানে হরিহর থাকতে পারে, হরিহর প্রথম থাকতে পারে, হরিহর দ্বিতীয় থাকতে পারে, হরিহর তৃতীয় থাকতে পারে। তোমাদের সঠিক অপশনটি হবে হরিহর প্রথম। এই জন্য তোমাদেরকে এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার বা সঠিকভাবে সাল ধরে ধরে বিভিন্ন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত যে গ্রন্থগুলো বাজারে রয়েছে সেগুলো থেকে স্ক্রিনিং করে তোমাদের জন্য অত্যন্ত উপযোগী এই টিউটোরিয়াল ভিডিও তৈরি করা হচ্ছে। এবারে আমরা শালুক রাজবংশের ইতিহাস দেখব। শালুক রাজবংশের সময়কাল 1486 থেকে 1505 খ্রিস্টাব্দ এবং এই শালুক রাজবংশের গুরুত্বপূর্ণ রাজার নাম হচ্ছে নরসিংহ শালুক 1486 থেকে 1492 এবং ইম্মাদি নরসিংহ, তার সময়কাল 1492 থেকে 1505। মনে রাখতে হবে নরসিংহ শালুক তিনি বিজয়নগর দখল করেছিলেন এবং এই বিজয়নগর ছিল তামিল স্টেটের অধীনে, অর্থাৎ তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটি হচ্ছে বিজয়নগর। এবার আমরা যাচ্ছি আরেকটি রাজবংশ, তুলুক রাজবংশ। সময়কাল 1505 থেকে 1570 এবং এই রাজবংশের গুরুত্বপূর্ণ রাজা ক্রোনোলজিক্যাল অর্ডারে বীর নরসিংহ 1505 থেকে 1509, কৃষ্ণদেব রায় 1509 থেকে 1530, অচ্যুত রায় 1530 থেকে 1542 এবং সদাশিব রায় 1542 থেকে 1570। এই রাজাদের ধারাবাহিক নাম এবং সাল অনুযায়ী তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। যদি এমসিকিউ এর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে কিন্তু এখানে সাল এবং ব্যক্তিত্বের ক্রম পরম্পরা অনুযায়ী তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। আমরা যাচ্ছি কৃষ্ণদেব রায়, একজন গুরুত্বপূর্ণ রাজা, রাজনৈতিক ব্যক্তিত্ব, যোদ্ধা এবং তার সম্পর্কে তথ্য। উনার রাজত্বের সময়সীমা 1509 থেকে 1530 এবং তার রাজত্বকালে পর্তুগিজ পর্যটক পায়েজ ভারতবর্ষ ভ্রমণে এসেছিলেন এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাহামনি রাজ্যের ভাঙন শুরু হয় এবং সেই বাহামনি রাজ্যের ভাঙন থেকে 5টা স্বাধীন সুলতানের আবির্ভাব ঘটে, যাদের নাম বিজাপুর, আহমদনগর, বেরার, গোলকোন্ডা এবং বিদর। তাহলে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে কৃষ্ণদেব রায়ের সময়কালে বাহামনি রাজ্য ভেঙে কটি স্বাধীন সুলতানের উদ্ভব ঘটেছিল? অপশনে থাকতে পারে 1, 3, 5, 7। উত্তর হবে 5 এবং সেক্ষেত্রে নামগুলো হচ্ছে বিজাপুর, আহমেদনগর, বেরার, গোলকোন্ডা এবং বিদর। আমরা এখানে আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ সাল 1509। 1509 সাল কেন গুরুত্বপূর্ণ? এই সময় দনির যুদ্ধ হয়েছিল এবং দনি, কোভালাকোন্ডা এই দুটো জায়গাতে যুদ্ধটা অনুষ্ঠিত হয় মাহমুদ শাহ এবং কৃষ্ণদেব রায়ের মধ্যে। তাহলে কৃষ্ণদেব রায় এবং মাহমুদ শাহের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার নাম, দুটো নাম আছে, দনি কোভালাকোন্ডার যুদ্ধ। আমরা কৃষ্ণদেব রায়ের আমলের সাংস্কৃতিক প্রেক্ষাপট দেখব। তোমরা জানো যে কৃষ্ণদেব রায় অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি তার পৃষ্ঠপোষক ছিলেন এবং তার আমলে তামিল ভাষায় লেখা মুক্ত মাল্যদা গ্রন্থটি রচিত হয়েছিল। তার আমলে 8 জন পণ্ডিত মানুষ ছিলেন
সেই 8 জন পণ্ডিত মানুষকে একত্রে বলা হতো অষ্টদিগ্গজ। এবং তার আমলে স্থাপত্য এবং ভাস্কর্যের ক্ষেত্রে দিগন্তের সূচনা হয়েছিল, কারণ কৃষ্ণস্বামী মন্দির, বিঠল স্বামী মন্দির, হাজারা রামস্বামী মন্দির, নেগালোকপুর শহর, এগুলো কিন্তু কৃষ্ণদেব রায়ের দ্বারা নির্মিত হয়েছিল। সুতরাং এখান থেকে আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা? আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা? সংস্কৃত, তামিল, তেলেগু, গুজরাটি। এইভাবে অপশন থাকলে তোমরা অবশ্যই সঠিক অপশন তামিলে তোমরা চিহ্নিত করবে। অষ্টদিগ্গজ কার আমলে ছিল? উত্তর হচ্ছে কৃষ্ণদেব রায়। সুতরাং এইভাবে ছোট ছোট এমসিকিউ এর প্রশ্ন তোমরা দেখতে পারো। এবার হচ্ছে সদাশিব রায়। সদাশিব রায়ের সময়কাল দেখো 1542 থেকে 1570। 1565 সালে বিজয়নগর আক্রান্ত হয়েছিল একটি রাষ্ট্রমণ্ডলের দ্বারা। বিজাপুর, গোলকোন্ডা, বিদর, আহমদনগর এই রাষ্ট্রসংঘে ছিল এবং এখানে একটি যুদ্ধ হয়েছিল। যুদ্ধটির নাম হচ্ছে তালিকোটার যুদ্ধ। এই যুদ্ধের আরেকটি নাম হচ্ছে বানিহাটির যুদ্ধ। এই যুদ্ধের আরেকটি নাম হলো রাক্ষস তংরির যুদ্ধ। সুতরাং তোমরা ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রে জেনে থাকো যে 1565 সালে রাষ্ট্রসংঘের সঙ্গে বিজয়নগরের যুদ্ধের নাম তালিকোটার যুদ্ধ। তোমাদেরকে আরেকটু ভিতরে গিয়ে জিজ্ঞাসা করা হতে পারে বানিহাটির যুদ্ধ কবে হয়েছিল। সুতরাং তোমাদের এখানে তিনটি নামই মনে রাখা দরকার: রাক্ষস তংরির যুদ্ধ, বানিহাটির যুদ্ধ বা তালিকোটার যুদ্ধ। সালটা হচ্ছে 1565। এবারে আমরা যাচ্ছি বংশ তালিকা ধরে ধরে বিজয়নগর সাম্রাজ্যের আরুবিডু রাজবংশ 1570 থেকে 1672। এখানে গুরুত্বপূর্ণ রাজা কারা? তিরুমল, রঙ্গ দ্বিতীয়, দ্বিতীয় বেঙ্কট এবং তৃতীয় রঙ্গ। তোমাদের কিন্তু অত্যন্ত নির্ভুলভাবে রঙ্গ দ্বিতীয়, রঙ্গ তৃতীয় বা বেঙ্কট দ্বিতীয় পাচ্ছ যখন, তখন তোমাদের মনে রাখতে হবে যে প্রথম বেঙ্কট ছিলেন বা প্রথম রঙ্গ ছিলেন এবং তারা কোন সময়কার, তাদের সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনে রাখার দরকার। আমি একটা এখানে দেখো তোমাদেরকে কয়েনের ছবি দেখিয়েছি। এই কয়েনটি দেখো, তোমাদের অবশ্যই এটি হচ্ছে ডায়াগ্রাম ভিত্তিক যে প্রশ্ন রয়েছে তার অংশ। তোমাদের প্রশ্নপত্রে এমনও তো হতে পারে যে একটি কয়েনের ছবি দেওয়া হলো এবং সেই কয়েনের ছবি দিয়ে তোমাদেরকে সেই কয়েনটি, সেই মুদ্রাটি কার আমলের সেটি কিন্তু নির্ধারণ করার জন্য বলা হতে পারে। সুতরাং এই কয়েনের ছবি তোমাদের ধারণা দেওয়ার জন্য ডায়াগ্রাম বেস কোশ্চেনে আমি এখানে আলোচনাতে রেখেছি। এবারে যে দ্বিতীয় দেবরায়, যার সময়কাল 1422 থেকে 1446, তার রাজনৈতিক ইতিহাস কি? তিনি 1442 সালে শ্রীলঙ্কা বা সিংহল দখল করেছিলেন। তিনি উড়িষ্যাতে অভিযান প্রেরণ করেছিলেন। 1443 সালে বাহমনি আক্রমণ করেছিলেন এবং তিনি মুদগল এবং বাঁকাপুরের যে ভৌগোলিক সীমানা সেটিকে আবার দখল করবার জন্য প্রয়াস করেছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মুদগল এবং বাঁকাপুর জায়গা দুটো তার আমলে, দেবরায়, দ্বিতীয় দেবরায়ের আমলে হাতের বাইরে চলে গেছিল। এবং কুইলন, সিংহল, পুলিকট, পেগু এখন বর্তমান মায়ানমার বা ব্রহ্মদেশের অংশ, টেনাসারি যাকে বলা হচ্ছে মালয়, এবং তিনি একজন যোদ্ধা ছিলেন বলে তিনি অশ্বারোহী বাহিনী তার রাজত্বকালে নিযুক্ত করতে পেরেছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের একটি রাজ্য এবং দ্বিতীয় দেবরায়ের নেতৃত্বে সেখানে প্রশিক্ষিত
তীরন্দাজ বাহিনী যুদ্ধের কাজে ব্যবহার হতো। দ্বিতীয় দেবরায়ের আমলে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রেক্ষাপট, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। তিনি নিজে সংস্কৃত ভাষা জানতেন, তিনি নিজে কন্নড় ভাষা জানতেন, তিনি সাহিত্য সংস্কৃতির নিজে লেখক, পৃষ্ঠপোষক ছিলেন এবং জ্ঞানীগুণী মানুষদেরকে নিয়ে এসে তিনি সাহিত্য সংস্কৃতি চর্চাকে অব্যাহত রেখেছিলেন। মহান্তক বলে একটি নাটক, সুধানিধি, সজ্ঞিন শোনে, আমরুক, এই যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো কিন্তু দ্বিতীয় দেবরায়ের আমলে কিন্তু ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে। তিনি রাজকীয় উপাধি ধারণ করেছিলেন গজবেতিগড়, তার রাজকীয় উপাধি ছিল গজবেতিগড় দ্বিতীয় দেবরায়, অর্থাৎ তিনি হাতি শিকারী ছিলেন। গজবেতিগড় এটি কি তামিল শব্দ, এর মধ্য দিয়ে বুঝতে হবে যে হাতি শিকারী, এই হাতি শিকারী উপাধি নিয়েছিলেন দ্বিতীয় দেবরায়। বিজয়নগর সাম্রাজ্যের যে গুরুত্বপূর্ণ সাহিত্য, সেই সাহিত্যের নাম এবং তার লেখকদের নাম তোমাদের সামনে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত যে সমস্ত টেক্সট বইগুলো বাজারে পাচ্ছ, সেখান থেকে সামারি করে আমি তোমাদের জন্য একটা উপহার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এক জায়গাতে এনে দিয়েছি, যাতে করে তোমাদেরকে পাঠ্যপুস্তক তন্ন তন্ন করে খুঁজে বইয়ের নাম এবং লেখকের নাম এটিকে সময় নষ্ট করতে না হয়। আমুক্ত মাল্যদা এবং জাম্ববতী কল্যাণম, এই দুটো গ্রন্থের লেখক হচ্ছে কৃষ্ণদেব রায়। মহান্তক বলে নাটক, সুধানিধি, সজ্ঞিন শোনে এবং আমরুক, এই গ্রন্থটি লিখেছিলেন দ্বিতীয় দেবরায়। শ্রীকালাহাস্তি মাহাত্ম্যম, ধৈর্যটি লিখেছিলেন। সঙ্গীতসার গ্রন্থ বিদ্যারণ্য লিখেছিলেন মধুরা বিজয়, গঙ্গাদেবী লিখেছিলেন হরিবিলাসমু, শ্রীনাথ লিখেছিলেন চেন্নব ভাসব পুরাণ, বিরূপাক্ষ পণ্ডিত লিখেছিলেন শ্রী সুবোধিনী, এটি হচ্ছে একটি ভাষ্য ভাগবত পুরাণের উপরে, শ্রীমদ ভাগবত গীতার উপরে এটি লিখেছিলেন বল্লভাচার্য। দেখো, এই যে তালিকাতে তোমাদেরকে বিভিন্ন ধরনের গ্রন্থের নাম, লেখকের নামে তালিকা দেওয়া হলো, এখান থেকে আমরা কিন্তু গঙ্গাদেবী বলে একজন মহিলা লেখিকার নাম পাচ্ছি। অর্থাৎ দক্ষিণ ভারতের বিজয়নগর এমন একটা জায়গা যেখানে কিন্তু নারীদের স্বাধীনতা, নারীদের শিক্ষা সংস্কৃতির অধিকার রাজারা কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। গঙ্গাদেবী লিখেছিলেন মধুরা বিজয়। সুতরাং এইভাবে তোমাদেরকে পড়াশোনাটাকে ইতিহাসের ক্ষেত্রে নির্ভুলভাবে পড়তে হবে, যাতে করে এমসিকিউ এর যা কিছু প্রশ্ন থাকুক না কেন তোমরা যাতে খুব সহজে উত্তরটা করতে পারো। আমাদের তালিকা শেষ হয়নি, গ্রন্থের নাম এবং লেখকের নাম আরো রয়েছে। মনুচরিত বা মনুচরিতম পেদ্দন, তামিল সাহিত্যের জনক পেদ্দনকে বলা হয়। সকল কথা সার সংগ্রহ, এটি হচ্ছে অনুবাদ, লেখক হচ্ছেন রামভদ্রলু। পারিজাত পোহারানম থিমান, এই হচ্ছে তোমাদের বিজয়নগর সাম্রাজ্যকে কেন্দ্র করে যে সভ্যতা, সংস্কৃতি, তার বিকাশ, বিবর্তন এবং সমগ্র দক্ষিণ ভারতে তামিল ভাষা কেন্দ্রিক যে সাহিত্যের জাগরণ, তার যারা পুরোধা পুরুষ, তাদের লেখা গ্রন্থের নাম, রাজাদের পৃষ্ঠপোষকতা, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হলো। পেদ্দনকে বলা হয় আমাদের দক্ষিণ ভারতের সাহিত্যের একজন দিকপাল। তাকে আমরা পেয়েছি দক্ষিণ ভারতের ইতিহাসে। আমরা গঙ্গাদেবী নামের মহিলা সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। এবার আমরা আলোচনা করব যে বিভিন্ন দেশ থেকে যারা পর্যটক এসেছিলেন
তারা কোন দেশ থেকে এসেছিলেন এবং তার নাম কি। ইতালি থেকে এসেছিলেন নিকালো কন্টি, পারস্য থেকে এসেছিলেন আব্দুল রাজ্জাক, পর্তুগাল থেকে এসেছিলেন ডোমিনিগো পায়েগ, পর্তুগাল থেকে এসেছিলেন ফার্নাও মুনিজ, পর্তুগাল থেকে এসেছিলেন দুয়ার্তে বারবোসা। সুতরাং দেখো, আমি তোমাদের পরিশ্রমের জায়গাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভেবেছি এবং সংসদ আমাদের সেইভাবে বলেছেন যে যাতে করে ছাত্ররা অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই ভিডিওগুলোকে পড়ে তারা যাতে করে পরীক্ষায় ভালো কিছু করতে পারে। তোমরা নিশ্চয়ই বই পড়ছো, কিন্তু সেই বইয়ের সঙ্গে আমাদের এই স্টুডিও থেকে সম্প্রচার হওয়া যে ভিডিওগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য যে আয়োজন করেছে, সেটা অত্যন্ত একটা যুগোপযোগী এবং তোমাদের জন্য চিন্তা ভাবনার ফসল। তোমরা এগুলোকে ব্যবহার করবে। তোমাদের যেটা 10টা বই ঘেঁটে পড়তে হতো, সেই কাজটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমরা করে দিলাম। এবারে দেখো, আমি বলেছিলাম যে 5টা স্বাধীন রাজ্যের উদ্ভব হচ্ছে। বেরার, বিজাপুর, আহমদনগর, গোলকোন্ডা এবং বিদর তালিকা করে দিয়েছে। রাজবংশের নাম রয়েছে, সময়কাল রয়েছে এবং প্রতিষ্ঠাতার নাম রয়েছে। বেরার ইমাদ শাহী রাজবংশ 1490 সাল, ফতেউল্লাহ ইমাদুল মুলক। বিজাপুর রাজবংশের নাম আদিল শাহ রাজবংশ 1490, ইউসুফ আদিল শাহ। আহমদনগর রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে যে রাজবংশের সম্পর্ক, নিজাম শাহী 1490, মালিক আহমদ নিজাম শাহ বা আহমদ শাহ বাহনী। গোলকোন্ডা কুতুব শাহী রাজবংশ 1512, মতান্তরে 1518 এবং কুলি কুতুব শাহ। বিদর বারিদ শাহী রাজবংশ 1526, মতান্তরে 1527, আমির আলী বারিদ। সুতরাং তোমাদের জন্য এই একটি তালিকার মধ্য দিয়ে 5টি স্বাধীন মুসলিম রাজ্য, যেটা কিনা দক্ষিণ ভারতে তৈরি হয়েছিল। দক্ষিণ ভারতের রাজনৈতিক পালাবদল, বিভিন্ন রাজবংশের উত্থান এবং এই রাজবংশের উত্থানে এই সমস্ত যে রাজবংশগুলো রয়েছে, সেই রাজবংশগুলো সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত ইতিহাস বইতে নেই কিন্তু মূল ইতিহাস বইগুলোতে রয়েছে, সেগুলোকে সামারাইজ করা হয়েছে। এ ফরগটেন এম্পায়ার, বিজয়নগর রাজ্যের উপরে এই গ্রন্থটি লিখেছিলেন রবার্ট সোয়েল। ক্রসিং টু তালিকোটা, এটি একটি নাটক, গিরিশ কনরাড। গিরিশ কনরাড এমন একজন ব্যক্তি যিনি চলচ্চিত্র জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। গিরিশ কনরাড, তার লেখা বিখ্যাত নাটকের নাম ক্রসিং টু তালিকোটা। নানকারা বা নায়ক সিস্টেম, তাকে বলা হতো জমি ব্যবস্থায়। বিত্রবন্ত তামার শিলালিপি, এটা হচ্ছে দ্বিতীয় সংগ্রামের রাজত্বকালে, অর্থাৎ শিলালিপি একটা গুরুত্বপূর্ণ নাম তোমরা পেলে। নাচেনা সোমনাথ, ইনি হচ্ছেন তেলুগু সাহিত্যের কবি। পর্তুগিজ গভর্নর ডিউরিং বীর নরসিংহ, অর্থাৎ বীর নরসিংহ রাজত্বকালে পর্তুগাল থেকে যে ব্যক্তি এই অঞ্চলের গভর্নর হিসেবে এসেছিলেন, তার নাম ফ্রান্সিসকো আলমেইদা। ফ্রান্সিসকো আলমেইদা। এবং বিজয়নগর অত্যন্ত সমৃদ্ধশালী কৃষি অঞ্চল। এখানকার যে জমি ছিল, সেই জমিকে 3 ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে ভান্ডার গোড়া, একটা হচ্ছে মান্য, আর একটা হচ্ছে অমরা। অমরা মানে হচ্ছে অমর নায়ক। অমর নায়ক কারা? যারা বিজয়নগর সাম্রাজ্যের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত, সেনা সরবরাহ করত, তাদেরকে বলা হতো অমর নায়ক। এই 3 ধরনের যে জমি এরা ভোগ করত, ভান্ডার ভরা, মান্য এবং অমরা। সুতরাং তোমাদের এই জায়গাগুলো অত্যন্ত আনকমন, সমস্তই কিন্তু পাঠ্য বইয়ে রয়েছে। হয়তো তুমি যে পাঠ্য বইটা পড়ছো তাতে নেই, তার মানে এই নয় যে এটা পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত নয়। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
ইতিহাস বিষয়ের যে পাঠ্যসূচি রয়েছে সেই পাঠ্যসূচির অন্তর্গত এখানে যা কিছু রাখা আছে। আমাদের জমি ব্যবস্থা উত্তর ভারতের ক্ষেত্রে অগ্রহার জমি ব্যবস্থা বা ব্রহ্মদেয় জমি বলা হতো, দক্ষিণ ভারতে এটাকে বলা হতো আয়াগার জমি ব্যবস্থা। রায়চুরে যুদ্ধ হয়েছিল 1520। কন্নড় সঙ্গীতের জনক বলা হতো পুরন্দর দাসকে। বিঠলের মন্দির অবস্থিত হচ্ছে হাম্পিতে। তোমাদেরকে এক নজরে ছোট ছোট প্রশ্ন, বই খেটে পড়তে হবে না, কেবলমাত্র আমাদের এই যে ভিডিও এপিসোড আজকে তৈরি হচ্ছে সেটি মনোযোগ দিয়ে পড়লেই হবে। জেমস প্যাভিলিয়ন ছিল বিঠল স্বামী মন্দিরে। মিউজিক পিলার, সেখানে 56টা পিলার আছে, যেখানে একটাতে আওয়াজ হলে বিভিন্ন ধরনের মিউজিক্যাল টিউন শোনা যায়। এটি কিন্তু রয়েছে বিঠল স্বামী মন্দিরে। সারে গামা পা পিলার, একইভাবে বলা যায় বিঠল স্বামী মন্দিরে কোনো একটা পিলারে আঘাত লাগলে সারে গামা পা আওয়াজটা আসে, যার জন্য এটার নাম সারে গামা পিলার। জেনান্না মহল ইন্দো সারাসনিক ঘরানা, সিটি অফ ভিক্টরি বলা হয় বিজয়নগরকে। ব্রাহ্মণ ট্রান্সফার্ড ইন্টু বাহ্মণ ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, বাহমনি যে রাজ্য, সেই বাহমনি রাজ্যের উদ্ভব ঘটেছে পার্সি ভাষার শব্দ বাহমন, এবং সেখান থেকে বাহমনি রাজ্যের উদ্ভব। আমরা আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও বিরতির পর।